দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে তার 2 পুত্রবধূ এসেছেন। তবে লন্ডনে এখনও আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এই যে খালেদা জিয়া দেশে যখন ফিরলেন, আমরা আজকে সারা দিনই দেখেছি যে রাজধানীর রাজপথে মানুষের উচ্ছ্বাস দেখেছি, বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা দেখেছি। বাংলাদেশের আলোচনা হচ্ছে খালেদা জিয়ার এবারের দেশে ফেরার পর বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে রাজনীতিতে তার ফিরে আসার, এই বাংলাদেশে ফিরে আসার বিষয়টি কতটা প্রভাব ফেলবে, সব কিছু নিয়েই আজকে একটু আমরা আলোচনার চেষ্টা করব। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে আলোচনার চেষ্টা করব, সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে তার এই ফিরে আসার ব্যাপারটি আসলে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয় নাই। আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, তিনি ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা যাব। আমি এই ব্যাপারটি নিয়ে বিএনপি নেতার মুখ থেকে শুনতে চাই। আসলে খালেদা জিয়া 4 মাস পর দেশে ফিরলেন। আমরা আসলে আজকে রাস্তায় দেখেছি যে মানুষের উচ্ছ্বাস দেখেছি, বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস আমরা দেখেছি। কয়েক জায়গায় আমি শিরোনামও দেখলাম, এক জায়গায় শিরোনাম করেছে যে দেশে ফিরলেন খালেদা জিয়া, বিএনপি দেখালো শক্তি সমর্থন। সব কিছু মিলে আমি একটু বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাই যে আপনাদের কাছে এই খালেদা জিয়া 4 মাস পরে লন্ডন থেকে দেশে ফেরাটা আসলে কি অ্যাড করলো আপনাদের কাছে, বা আপনাদের কাছে কীরকম ব্যাপারটা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক প্রফেসর সাহেব ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এটা শুধু বিএনপি না, এটা দেশের জন্য একটা, আজকে দেখছেন যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, আনন্দ, এটা একটাই কারণ এই দেশের প্রতিটি সংকটে সংগ্রামে নিরলসভাবে, আপোষহীনভাবে যে নেত্রীটি লড়াই করেছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। এবং তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েও তাকে কাবু করা যায় নাই, মৃত্যুর ভয় দেখিয়েও তাকে কাবু করা যায় না। মৃত্যুঞ্জয়ী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি দেশে ফিরে এসেছেন 4 মাস পরে। স্বাভাবিকভাবে এটা দেশবাসীর জন্য একটা আশার স্বপ্ন। এই কারণেই, কারণ আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি 8 মাস হলো, 9 মাস হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সংকট কাটে নাই, গণতন্ত্র এখনও পুরোপুরি ফিরে আসে নাই। মানুষের যে মালিকানা হারিয়ে গেছিল, যে মালিকানা আজকের আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের কাছে জিম্মি করে দিছিল, সেই জনগণের মালিকানা, যে ভোটের অধিকার, সেটা কিন্তু এখনও ফিরে পায় নাই। তো সেই কারণেই একটা সংকটের মধ্য দিয়ে দেশ চলছে। আমরা বিশ্বাস করি যে আজকের গণতান্ত্রিক সকল শক্তির অবশ্যই একটা আশার আলো দেখবে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, কারণ অতীতে তিনি সবসময় আশার আলো জ্বালিয়েছেন এবং সবসময় সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য চেষ্টা করেছেন। কাজে আমরা বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামরত প্রতিটা মানুষ আজকে একটা আশার বাতিঘর হিসাবে আজকে বেগম খালেদা জিয়াকে দেখছেন। এর জন্যই আজকে উচ্ছ্বাস, যেটা আপনি দেখছেন যে যাওয়ার দিন যেমনি একই অবস্থা হয়েছিল। তো কাজে এটা শুধু বিএনপি না, আজকে দেশবাসী বা আজকে নগরবাসীর আজকে উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু আজকে সারা ঢাকা শহরে এমন অবস্থা হয়েছে যে পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া তার রুটকে শর্ট করতে বাধ্য হয়েছেন, কারণ তিনি নিজে পুরোপুরি তো সুস্থ না। তারপরে এই কারণ লোকারণ্য, তার গাড়ি কোনোভাবে হাজার বিএনপি বলার পরও, নেতারা থাকার পরও কোনোভাবেই কিন্তু জনস্রোত নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তো সেই কারণে বলা চলে যে যেটা ওনার আধা ঘন্টা লাগার কথা, তারপরেও 3 ঘন্টা প্লেক্সের যদি পুরো রাস্তা তিনি আসতেন তাহলে 5 ঘন্টা ওনার লাগতো। উনি ওই পরে স্বাভাবিকভাবে তার সিকিউরিটি অ্যান্ড তার মেডিকেল টিম পরে বাধ্য হয়েছে যে রোড শর্টকাট করে ভিতর দিয়ে নিয়ে তার বাসায় চলে যেতে। যদি আমরা জানি যে পথে যারা অপেক্ষা করছিলেন তারা একটু মর্মাহত হয়েছে, বা আমাদেরকেও বলেছে অনেক যে আমরা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করলাম নেত্রীকে এক নজর দেখার জন্য, সেটা আমাদের সৌভাগ্য হলো না। কিন্তু দেশনেত্রীকে তো সুস্থ থাকতে হবে, কাজে সেই চিন্তা করেই তার ডাক্তার, তার সিকিউরিটিরা তার পথটা শর্ট করে তাকে বাসায় নিয়ে গেছেন। যারা দেখতে পান নাই তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, এবং আমরা আশা করি যে আজকে নেত্রী সুস্থ থাকা দরকার, ভবিষ্যতে অবশ্যই সবার সাথে নেত্রী দেখা হবে।
আচ্ছা, আপনি এই যে বলছিলাম যে বিশাল সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, এটা কি আপনাদের পরিকল্পনা অংশ ছিল কিনা, অর্গানাইজ করেছিলেন কিনা, না আসলেই না দেখেন, আমরা কিন্তু দলের পক্ষ থেকে মহাসচিব কয়েকবার প্রেসকে বলেছে যে কোনো অবস্থাতেই আমরা চাই না যে বেশি লোক সমাগম হোক, কারণ যাওয়ার দিন আমরা দেখেছি যে ট্রাফিক সমস্যা হয়েছে। সেই কারণে আমরা বলেছিলাম যে আমরা অত লোক চাই না, আমরা চাই যে ঠিক আছে যাও তা থাকবে, তারা যাতে ফুটপাতের উপর থেকে যাতে সমাগমটা সেভাবে কাবার। কিন্তু এত লোক হয়েছে যে ফুটপাত কেন, পুরো রাস্তায় জায়গা নাই। আমরা তো দেখলাম যে গুলশানের এদিক দিয়ে তো একেবারে বনানী টনানি এই সাইড পর্যন্ত, কামাল আতাতুর্ক রোড থেকে শুরু করে একদম নেভির, এটা তো পুরো রাস্তা সয়লাম, মানে এমন রাস্তাতেই কোনো তিল ধরার ঠাঁই ছিল না, কে কাকে সরাবে। তো কাজে এটা অর্গানাইজড কোনো পিপুল না, এটা স্বতঃস্ফূর্ত পিপুল যারা আজকে দেশনেত্রীকে দেখার জন্য এসেছে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই। আপনি এই খালেদা জিয়া 4 মাস পর চিকিৎসা শেষে বাংলাদেশে আসলেন। এরপর তার যাওয়ার সময় আমরা, তিনি বলছিলেন তার যাওয়ার সময় আমরা দেখেছি কীভাবে মানুষ তাকে বিদায় দিয়েছে, এবং একটা বড় ধরনের একটা শোডাউন আমরা দেখেছি, মানুষ বিদায় দিয়ে গেছেন। এবার মনে তার চেয়েও বেশি মানুষ মনে রাস্তায় নামে, উচ্ছ্বাস আমরা দেখলাম, বিশেষ করে বিএনপি নেতাকর্মীর মধ্যে যে একটা উচ্ছ্বাস আমরা দেখেছি। আর যেহেতু মানুষের উচ্ছ্বাস আছে, সেখানে কিন্তু মিডিয়াও সেভাবে কাভারটেক করেছে। সব কিছু মিলে যে খালেদা জিয়ার 4 মাস পর দেশে ফেরা, সেটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং আমি সালাম ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানটি যারা দেখছেন সেটি। প্রথম কথা হলো, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে 4 মাস পর চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসা, এটাকে আমি একটা রাজকীয় প্রত্যাবর্তন বলি। তিনি গিয়েছিলেন, আপনি জানেন যে কাতারের আমির কর্তৃক প্রদত্ত একটি রয়্যাল আপনার এয়ার অ্যাম্বুলেন্সে, এবং ফিরে এসেছেন তিনি একই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে। যাওয়ার দিন এই দেশের মানুষ তাকে একটা রাজকীয় সংবর্ধনা দিয়েছিল। আজকে আবার আমরা বলতে পারি যে তাকে একটা ঐতিহাসিক সংবর্ধনা এইটি দিয়েছে। এটা একটা হিস্টোরিক, আমরা বলবো যে রিটার্ন অফ বেগম খালেদা জিয়া। আসলে এটি হওয়ার কথা, কেননা বাংলাদেশের মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া, যিনি তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর একেবারেই আমরা জানি যে ঘরের 4 দেয়ালের বাইরে থেকে, গৃহবধূ অবস্থা থেকে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন একটি অবস্থানের কারণে তিনি এই দেশের মানুষের হৃদয় জয় করে তিনি আপোষহীন নেত্রী উপাধিপ্রাপ্ত হয়েছিলেন। 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, এবং পরবর্তীতে 91-এর নির্বাচনে এদেশের মানুষ তার প্রতি যে আস্থা রেখেছিল, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে গত 4 দশক ধরে তার এই অব্যাহত অবস্থানটি আমরা দেখেছি। গত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন যে শুধু কারারুদ্ধ নয়, একজন বর্ষিয়ান জননেত্রীকে কিভাবে একেবারে একটা মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, এবং সেই শুধু বঞ্চিত করা না, এই ওনার উপর, ওনার পরিবারের উপর ওনাকে গৃহহারা করা হয়েছে, গৃহ থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রতিটি ঘটনার মধ্য দিয়ে এদেশের মানুষ, যত তার প্রতি রাষ্ট্রীয় এবং সরকারি নির্যাতন বেড়েছে, তত বেশি এই দেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জায়গাটি, অবস্থানটি আরও বেশি গভীর হয়েছে, এবং এরই বহিঃপ্রকাশ হয়েছে আজকে। আপনি দেখেন আজকে তার এই যে দেশের প্রত্যাবর্তন, এটির কিন্তু আরও অন্য ঐতিহাসিকও একটা তাৎপর্য আছে। আমরা জানি যে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের শাসনামলে তাকে রাজনীতি থেকে বিযুক্ত করার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছিল, তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি কিন্তু শত অত্যাচারের মধ্যে, তার পরিবারের উপর নির্মম নিপীড়নের মধ্য দিয়েও তিনি যাননি, এবং সর্বশেষ শেখ হাসিনা রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার মাধ্যমে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য একটা শর্তারোপ করা হয়েছিল, তিনি সেটিও করেন নাই। তিনি না করে তিনি অপেক্ষা করেছেন, এবং এদেশের মানুষ স্বৈরাচার উৎখাতের পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে, সেই পরিস্থিতিতে তিনি তার মামলাগুলো থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসার জন্য গেছেন। তার চিকিৎসার যাওয়ার আগে দেখেন কতগুলো জিনিস হয়েছে। বিএনপির মানে নেতাকর্মীদেরকে ডিমোরালাইজ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের গুঞ্জন, গুজব, অপপ্রচার চালানো হয়েছিল যে তিনি যে দেশের বাইরে যাচ্ছেন আর হয়তো তিনি দেশে ফিরবেন না,
এই ধরনের করা হয়েছে, ভারতীয় মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালানো হয়েছিল এবং এই অব্যাহত অপপ্রচারের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অনেকের মনের মধ্যে হয়তো কিছুটা সংশয়, কিছুটা দ্বিধা, কিছুটা ভয় কাজ করেছিল যে তাদের প্রিয় নেত্রী আবার দেশে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তিনি। কিন্তু আজকের এই যে তার প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা কেবল আনন্দে উদ্বেলিত হয়েছে তা নয়, একটু আগে উনি বলেছেন, আপনি বলেছেন, আমরা সারাদিন দেখেছি এই দেশের সাধারণ মানুষ যারা এই বিমানবন্দর থেকে তাকে যে তিনি যে তার ফিরোজার বাসায় গিয়েছেন, সেখানে বিএনপির নেতাকর্মীদের বাইরেও হাজার হাজার সাধারণ মানুষ সেখানে কিন্তু তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে একবার অভিনন্দন জানানোর জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এবং তার এই যে উপস্থিতি সেটি কিন্তু বাংলাদেশের, একটু আগে সালাম ভাই বলেছিলেন যে আমাদের রাজনীতিতে যে কিছুটা অনিশ্চয়তা, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যে সংকটের কথা কেউ কেউ বলছেন এবং বাংলাদেশে মানুষের যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে কতগুলো বিতর্ক তৈরি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার রাজনীতিতে এই সশরীরে চিকিৎসা শেষে তিনি তার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা এই দেশের রাজনীতিতে যে সংশয়, অনিশ্চয়তা, গণতন্ত্রের পুনরুদ্ধারের ব্যাপারে আমাদের যে লড়াই সংগ্রাম, বিএনপির যে প্রত্যাশা একটি নির্বাচনের ক্ষেত্রে, এতে একটা ইতিবাচক সংযোজন হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিএনপি রাজনৈতিক দল হিসাবে আমি প্রত্যাশা করি যে বেগম খালেদা জিয়ার এই আগমন শুধু নয়, এখন তাকে আমরা আজকে যেরকম স্বতঃস্ফূর্ত দেখলাম এবং তাকে যেরকম দেখলাম যে তিনি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি এই দলকে সংগঠিত করার ক্ষেত্রে তার যে ভূমিকা চেয়ারপারসন হিসাবে সেটি রাখতে পারবেন। এটি দেশের রাজনীতির জন্য কল্যাণকর হবে, বিএনপির জন্য তো বটেই। আব্দুল সালাম, আপনার কাছে হয়তো এই বিষয়টি নিয়েই জানতে চাইব যে বেগম খালেদা জিয়া ফিরেছেন, এখন তার শারীরিক অবস্থা কীরকম আছে, আগের চেয়ে তাকে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে, এবং রাজনীতিতে তার আসলে কর্মকাণ্ড কেমন হতে পারে? না, এটা তো সিদ্দিক ভাই যেটা বললেন, এটা আগের চেয়ে তো উনি অবশ্যই যে অবস্থায় শেখ হাসিনা তার অবস্থা করে গেছিল, আমরা তো বারবার সে সময় বলছিলাম যে তাকে রং ট্রিটমেন্ট করা হয়েছে এবং তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কাজে সেই সময়টা যদি উনি বিদেশে যেতে পারতেন ট্রিটমেন্টে, তাহলে হয়তো তার শরীর আরও ভালো থাকতো। কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিটুকু তার পুরোপুরি পোষানোর অবস্থা নাই। তারপরও আমরা দেখেছি যে উনি অনেক সুস্থ আছেন, প্রাণবন্ত ছিলেন। আরেকটা জিনিস যেটা আপনাকে মানতে হবে যে উনি অলওয়েজ মানসিকভাবে যে শক্তি, এটাই হলো ওনার সবচেয়ে বড় পাওয়ার। উনি ফিজিক্যালি কী আছে না আছে, তার সবচেয়ে বড় যে মানসিক যে শক্তিটা, এই শক্তিটাই কিন্তু তাকে বাঁচায় রাখছে। কাজে এই যে তাইলে তো শেখ হাসিনার ওই পিরিয়ডে উনি বেঁচে থাকারই কথা না। প্লাস তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার বিরুদ্ধে যেভাবে বলছে, তাই না, তাকে যেভাবে হিউমিলেট করছে এবং তার ছেলেকেও যেভাবে মেরে ফেলছে, মেরে ফেলার পর আবার সেটাকেও তারা যেভাবে, অর্থাৎ মানসিক যে টর্চারটা করছে, সেটা একমাত্র বেগম খালেদা জিয়া বলেই সেই মানসিক টর্চারের পরেও তিনি নিজেকে ধরে রাখতে পারছেন। এটাই হলো এটা আল্লাহর প্রদত্ত। আমি বলবো যে কারণ সবাই তার সব গুণ থাকে না। এটা অবশ্যই তিনি দেশনেত্রী হয়েছেন, তিনি আন্দোলনে সংগ্রামে তার অবস্থান তিনি ধরে রেখেছেন। এবং বাংলাদেশে দেখেন, কারণ ওনার চাওয়া পাওয়ার কিন্তু খুব একটা ছিল না। উনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরেও যেটা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে সংস্কারের জন্য। আজকে যারা সংস্কার বলে যে বিএনপি সংস্কার করবে কিনা, এই তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার জন্য। সেই সময় তিনি বললেন যে ওই নির্বাচন যেটা তিনি করলেন 96, ওই সময় এর আগে যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্ট ওই সংখ্যাগরিষ্ঠতা ছিল না যে একটা অ্যামেন্ডমেন্ট করতে পারে, সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা। সেটার জন্য সেই নির্বাচনটা খুব জরুরি ছিল। এবং খালেদা জিয়া বলেছেন যে আমি এটার জন্য নির্বাচন করতেছি, সংবিধানকে রক্ষা করার জন্য, কাজে আপনারা আসেন। কিন্তু দেখা গেল যে তারা সেটা আসে নাই, যে কারণে বেগম খালেদা জিয়া নিজে প্রধানমন্ত্রিত্ব হওয়ার পরও পার্লামেন্টে ক্যাটেকারি বিল এনে তারপর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর তিনি বিরোধী দলে চলে গেছেন, তাই না? যদিও সেটা ষড়যন্ত্র ছিল, সেটা বলতে চাই না। তো সেই কারণে বলবো যে বেগম খালেদা জিয়ার সেই মানসিক শক্তি এবং জনগণের দোয়া, সবচেয়ে বড় কথা হলো যে দেশের মানুষের যে ভালোবাসা দোয়া, এইটার মধ্যে দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। এবং বেঁচে আছেন হয়তো আজকে দেশের
এই পরিস্থিতিতে তাকে অবশ্যই দরকার আছে। আল্লাহই হয়তো মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে আবার দরকার, সেই জন্যই তাকে ফিরিয়ে দিয়েছেন। তা আমরা অবশ্যই দোয়া করি যে আল্লাহ তাকে আরও সুস্থ রাখুক এবং তার কর্মক্ষমতা আরও বাড়িয়ে দেখ, যাতে তিনি, কারণ এই মুহূর্তে কিন্তু দরকার। কারণ দেশটা দেখেন এখন পর্যন্ত কিন্তু বলাই চলে যে একটা মানে সব কিছু মিলিয়ে যে একটা জায়গায় নিয়ে আসা, এই ষড়যন্ত্রগুলোকে ভেদ করে, সেই রকম কিন্তু কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে ভূমিকাটা নেওয়া উচিত ছিল, স্টিল তারা কিন্তু সেই ভূমিকাটা নিতে পারছে না। তাদের ভূমিকার কারণে তারা কিন্তু অলরেডি প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে, প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। যে আজকেও দেখলাম যে রাখাইনরে নিয়ে যে সমস্ত যে কথাগুলো বলা হয়েছে, এগুলো তো আসলে এগুলো এক বাক্যে উড়িয়ে দেওয়া উচিত। তারা ওই প্রশাসনে কাকে নিবে না নিবে সেটা ব্যাপার না। আমার কথা হলো যে আমার জমি আমি দিতে পারি না, এবং এটা তো এই সরকারের তো নাই, রাইটই নাই। ইভেন একটা নির্বাচিত সরকারও যদি থাকে, তাকেও গণভোট করে ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে এই ধরনের বিলে সই করতে হয়। আর তারা বলতেছে যে আমরা তো দেখছি যে জাতিসংঘ আজকে এই ধরনের বহু দেশে তো এরকম হয়েছে, মিডল ইস্টও আমরা দেখছি যে সেই সমস্ত চুক্তি করে তারপরে তার ফাঁক দিয়ে কারা ঢুকে যায় এবং সেই সমস্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে আজকে মানে হত্যা হয়ে যায়, আমরা তো সেগুলো দেখছি। কাজে এই কারণে বলবো যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন অবশ্যই দেশের জন্য একটা পজিটিভ সাইড। সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাইব যে আব্দুল সালাম সাহেব যে বলছিলেন যে যে কয়েকটি সংকটের কথা বলছিলেন, অভিযোগের কথা বলছিলেন, এমন যখন অবস্থা খালেদা জিয়া দেশে ফিরলেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরলেন, আগের চেয়ে অনেকটা সুস্থ, আগে তিনি বন্দী ছিলেন, এখন তিনি একদম মুক্ত, সেখানে তার এই ফিরে আসাটা বিএনপি রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে মনে হয়? আমি বলেছি এবং উনি বলেছেন যে আজকে যে তার প্রত্যাবর্তন এবং তাকে যে সংবর্ধনা দেওয়ার জন্য নেতাকর্মীদের যে উপস্থিতি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে চোখে মুখের যে আমরা আবেগ অনুভূতির বিষয়, এটি কিন্তু বিএনপির রাজনীতিতে এই মানে তার প্রত্যাবর্তনটা কী ধরনের প্রভাব ফেলবে সেটার একটা ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়েছে। দেখেন, শুধু বেগম খালেদা জিয়া ফিরে আসেননি, তার সাথে এসেছেন তার পুত্রবধূ এবং যিনি হচ্ছেন আমাদের বিএনপির যে দলটি আছে সেই দলের যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং যিনি দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারেক রহমানের সহধর্মিণী, তিনিও কিন্তু ফিরে এসেছেন। তাকে নিয়েও কিন্তু বিএনপির রাজনীতিতে এক ধরনের কৌতূহল আছে, এক ধরনের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। তো 17 বছর পর তার ফিরে আসা এবং একই সাথে দেশনেত্রীর ফিরে আসা এবং জনাব তারেক রহমানের ফিরে আসার প্রত্যাশা, সব কিছু মিলিয়ে বিএনপির রাজনীতিকে একটা ইতিবাচক জায়গায় না শুধু বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীদের দারুণভাবে এটা উজ্জীবিত করবে এবং এই উজ্জীবিত করাটা বিএনপির যে আগামী নির্বাচনের যে তাদের প্রতিদ্বন্দ্বিতা, আগামী নির্বাচনের যে প্রস্তুতি, এর ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি দলের চেয়ারপারসন। এখন তার আমরা যে শারীরিক অবস্থা দেখেছি, তিনি হয়তো ফিজিক্যালি সব কিছুতে এত থাকতে পারবেন না, কিন্তু এখন ফিরোজাতে আগে সরকারের পারমিশন নিয়ে দলের নেতৃত্বকে তার কাছে যেতে হতো, দেখতে হতো, দেখা করতে যেতে হতো। এখন দলের নেতৃত্ব তার কাছ থেকে মানে নীতি নির্দেশনা গ্রহণ করার জন্য তাদের অবাধ একটা সুযোগ থাকবে। ফলে তিনি তার যে অভিজ্ঞতা এবং দলের উপর তার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে বিএনপিকে এখন তিনি আরও অনেক বেশি সংগঠিত করতে পারবেন, বিএনপির রাজনীতিকে মানে জনগণের কাছে পৌঁছে দিতে আরও অনেক বেশি হবেন। আর খালেদা জিয়ার উপস্থিতি এটিই কিন্তু অনেক বড়। আপনি দেখেন যে এই 5 আগস্টের পর তিনি ভার্চুয়ালি দুটো সমাবেশে তিনি যুক্ত হয়েছিলেন। প্রথম একটা বিএনপি যখন 5 আগস্টের পর পল্টনে করেছিলেন সেইটা, এবং তাদের যে বর্ধিত সভা যেটি হলো সেখানেও তিনি যুক্ত হয়েছিলেন, এবং তার এই সংযুক্তটি বলার অপেক্ষা রাখে না। বিএনপির নেতাকর্মীদের জন্য একটা আমরা বলবো প্রণোদনা, তাদের জন্য একটা সঞ্জীবনী সুধার মতো কাজ করেছে। তো আজকে তিনি চিকিৎসা শেষে আমরা যেরকম করে দেখলাম গাড়িতে থেকে নেমে তিনি যখন একজনের হাত ধরে যখন তিনি হেঁটে যাচ্ছেন, এইটা যে দেখা, এটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা 5 আগস্টের এইরকম একটা দৃশ্য দেখতে পারবে, এটা অনেকেই কল্পনা করে নাই। ফলে এটি বিএনপির জন্য দারুণ। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের রাজনীতিতে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের একটা সংস্কার, নির্বাচন, এই প্রসঙ্গে আমাদের রাজনীতিতে আমরা বলবো যে কোনো কোনো ক্ষেত্রে যে অনাকাঙ্ক্ষিত কিছু বিতর্কের তৈরি হয়েছে, সেই বিতর্কগুলোর অবসানের ক্ষেত্রেও আমরা মনে করি যে এই খালেদা জিয়ার উপস্থিতি একটা বড় রকমের কাজ নয়।
আরেকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খালেদা জিয়ার কিন্তু একটা ব্যক্তি সম্পর্ক বা সংযোগ, এটা আমরা সকলেই জানি। যখন তিনি নোবেল প্রাইজ পান, নোবেল প্রাইজ পাওয়ার পর তিনি যখন তাকে অভিনন্দিত করেন, আর যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বলেছিলেন, প্রতিক্রিয়াটা ছিল যে ঘোষখোর নাকি সুদখোর, তিনি পেয়েছেন। তো আমরা জানি যে এই যে একটা আমাদের 5 আগস্টের পর আপনারা জানেন যে সেনাবাহিনীর একটা সশস্ত্র বাহিনী দিবসে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়ার কিন্তু একটা সাক্ষাৎ হয়েছিল, এবং এইগুলো এক ধরনের সরকারের সাথে মানে বিএনপির যে কিছু অমীমাংসিত বিষয়ে যে একটা দর কষাকষি চলছে, বা আমরা বলি যে বাহ্যত কিছু দূরত্বের অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি বেগম খালেদা জিয়ার এই ফিরে আসা উপস্থিতি এগুলো অনেকটা সুরাহার পথে আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে নিয়ে যাবে। একটা বিরতিতে যেতে হবে, একটা বিরতিতে যাব, তার আগে একদম দর্শক কাছের ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আমার নাম আব্দুল হক মন্ডল, আমি রাজবাড়ি থেকে বলছিলাম। জি বলেন। আমি সালাম ভাই কাছে প্রশ্ন রাখতে চাই যে যখন খালেদা জিয়া যখন বালির বস্তার মধ্যে বন্দি ছিল তখন আপনারা কি করছিলেন? আর এইবার যে খালেদা জিয়া বহুত লোক নিয়ে দেশের সব সমর্থন করলো, তাহলে তারা 15ই আগস্টের কথা কেন বললো না? জি ধন্যবাদ। আব্দুল সালাম, আপনার কাছে একজন দর্শক ফোন করেছিলেন, আব্দুল হক মন্ডল। তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের এই যে বিশাল শোডাউন হলো বা মানুষের রাস্তায় নেমে আসলো, যখন একটা সময় খালেদা জিয়াকে তার বাড়িতে যখন বালুর বস্তা দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন আপনারা কি করেছিলেন? আন্দোলনের বাইরে ছিল না। 17টা বছর বিএনপি শত শত নেতাকর্মী রক্ত দিয়েছে। এটা হলো এটা জানি যে আজকের বিএনপির আজকের এই আগমন দেখে যারা মনে করছিল যে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে, বিএনপি শেষ হয়ে গেছে, বা আওয়ামী লীগের ওনার নেত্রী যিনি প্রশ্ন করছেন, ওনার নেত্রী শেখ হাসিনাও মনে করছিল যে আওয়ামী লীগকে শেষ করে দিবে, কিন্তু বিএনপিকে শেষ করে দিবে, কিন্তু সেটা পারে নাই। এই কারণে ওনারা হতাশ। আজকে এই হতাশা থেকে এই প্রশ্নটা। আর আমি যদি প্রশ্ন করতে চাই যে 15 শেখ হাসিনা যে পালায় গেল পিছনের দরজা দিয়ে, তারপর ওনারা একজনরা তো দেখলাম না, রাস্তায় তো দেখলাম না কোথাও, তাই না? তো বিএনপি তো মাঠে ছিল, মাঠে আছে। তো ওনারা তো যেমনি ওই 75-এর 15ই আগস্ট যেমনিভাবে তাদের পিতাকে হত্যা করার পরে সেই সময় আমরা দেখছি যে খুঁজে পাওয়া যায়নি কাউকে, এখনও তো শেখ হাসিনা পালানোর পরে কাউরে খুঁজে পাওয়া যাইতেছে না। তো কাজে আগে নিজেদেরটা নিজেরা দেখুক। আমরা জানি যে বিএনপি একটা এখানে পরিষ্কার বলতে চাই যে দেখেন, বিএনপি গণতান্ত্রিক দল। এই আওয়ামী লীগ বা তাদের দোসররা অনেক চেষ্টা করেছে যে বিএনপি একটা সন্ত্রাসী দল বানানোর জন্য। কারণ সরকার এর আগের ফ্যাসিস্ট তো হয়েছে ওই কারণেই, কারণ তার তো জনবিচ্ছিন্ন ছিল, সে তো নির্বাচিত সরকার ছিল না, জনগণ তার সাথে ছিল না। সে পুলিশ, র্যাব, বিজেপি, ইভেন সেনাবাহিনীর অংশ নিয়ে সেটাকে জনগণের বিপক্ষে সে ব্যবহার করেছে, এবং সেই সময় অস্ত্র দিয়ে গুলি করেছে। তো সেই অস্ত্রের মুখেও তো আমরা দাঁড়াইছিলাম। আমাদের সবার মাথায়, সবার শরীরে এখনও স্প্লিন্টার আছে, তাদের তো এখনও খায় নাই। তো বিএনপি এই জন্য বললো যে বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, সেই সময় তারা চেষ্টা করেছিল আমেরিকার আদালতে, কানাডার আদালতে, পশ্চিমা বিশ্বে বিএনপিকে একটা সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত করার জন্য। কিন্তু বিএনপির নেতৃত্বের কারণে, আজকে বেগম খালেদা জিয়া তারপর তারেক রহমানের নেতৃত্বের কারণে তারা সেটা পারে নাই। এটাই হলো তাদের এখনও আক্ষেপ যে বিএনপিকে কেন সেই কথা নিয়ে গেল না। তা এখন পারে না কেন? আওয়ামী লীগ কোথায়? আজকে যে ওই সময় বলতেন যে বিএনপি নাই, আবার বিএনপির ভয়ে নির্বাচন দিত না। তো শেখ হাসিনা নিজে বলছে আমি নির্বাচন কেন দিব, তারেক আইসা দেশ চালাবে, এটার জন্য। তা আজকে তারা কোথায়? আজকে বিএনপিকে বলে বা অমুককে বলে আপনারা আওয়ামী লীগকে আসতে দিবেন না কেন? আজকে বিএনপির দয়ার চোটে তাদের আসতে হবে। তা আসুক না তারা আজকে আসুক। তারা আজকে যে সে বেগম এই জন্য তো পার্থক্য তো এখানেই। বেগম খালেদা জিয়া পালায় যায় নাই, তাই না? বেগম খালেদা জিয়া এমন কোনো কর্মও করে নাই যে তাকে পিছনের দরজা দিয়ে পালাইতে হবে। ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, তার জন্মই হয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের জন্য 9 বছর লড়াই করেছে। আবার সেই গণতন্ত্র চলে যাওয়ার পরে এখন পর্যন্ত তিনি লড়াই করতেছেন, কিন্তু মাঠ ছেড়ে যান নাই। তার নেতৃত্ব মাঠ ছেড়ে ভাগে গেছে, পালায়ে গেছে। আবার তারা এইভাবে কথা বলে কিভাবে? তাদের তো এটা বলাই উচিত না। সংকটে সংগ্রামে
সবসময় বেগম খালেদা জিয়া ছিল, তারেক রহমান আছে, বিএনপিও আছে। আমরা বলতে চাই যে এখনও যেটা আমরা বলি যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এখনও আমরা যেটা চাই দেশে উদ্ভূত একটা খারাপ পরিস্থিতির দিকে যাক, যেটা আমরা চাই না। আর আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাঘ, আর ক্ষমতার বাইরে গেলে ইঁদুরও পাওয়া যায় না এখন খুঁজা। তো কোথায় আওয়ামী লীগ, তাই না? তো এর জন্যই বললাম যে তারা তো কথাই বলা উচিত না, আগে নিজেদেরটা ওইসব ক্ষমতায় থাকা পুলিশ আর র্যাব দিয়ে করছে, তারা কিছু করছে। আর পুলিশ র্যাব সামনে, পুলিশ র্যাব নিয়ে নিজেরা মস্তানি করছে। এই মস্তানরা কোথায়? সেই হাতুড়ে বাহিনী, সেই পিস্তল বাহিনী, হেলমেট বাহিনী কোথায়? এখন নাই কেন? কারণ ওই সময় যে আগে পিছনে র্যাব ছিল, পুলিশ ছিল, ইভেন সেনাবাহিনী, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করছে। ইভেন সেনাবাহিনীকেও ফাইনালি তারা পারে নাই। এই 5ই আগস্টে সেনাবাহিনীর আজকের আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে তাদের সেই সময় এই হাসিনা চেষ্টা করছিল তাদেরকেও খুনি বানাইতে, কিন্তু তারা সেই সময় সেটা প্রতিরোধ করছে। পুলিশ বা অন্যান্য বাহিনী যে সমস্ত অন্যায় করছে তার বিরুদ্ধে সেনাবাহিনী রুইখা দাঁড়াইছে। এবং সেই কারণেই নাইলে তো শেখ হাসিনা চাইছিলই আরও কয়েক হাজার, যেমন শাপলা চত্বরে মারছে, যেমনি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীদের মারছে। চৌধুরী আলম, ইলিয়াস আলীরে আমরা এখনও খুঁজে পাই নাই। আরও অনেক শহীদ আছে আমাদের যাদের খুঁজে পাই নাই, তাই না? আরও তারা চেষ্টা করছিল এই 5ই আগস্টকে কেন্দ্র করে আমাদের অনেক নেতা কর্মীকে তারা শহীদ করছে, ছাত্রদেরকে, শ্রমিকদেরকে, ইভেন কোলের শিশু পর্যন্ত মারা গেছে তাদের কারণে। আবার কারা মারছে? সেগুলো গুলিতে মারছে। কারা তারা? তো সেই কারণে বললাম যে আজকের আওয়ামী লীগের মুখে আজকে এগুলো মানায় না। আজকে তারা মাঠে আসুক, তারপরে আজকে জেলে যাক। আজকে শেখ হাসিনা পালাইলো কেন? সবচেয়ে বড় কথা, সে জেলে যাবে, তারপর তার বিচার। বেগম খালেদা জিয়ারে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাইছে। আবার বেগম খালেদা হাসতে হাসতে জেলে গেছে। বেগম খালেদা জিয়া হাসতে হাসতে সুস্থ শরীরে হেঁটে জেলে গেছে। আর সেই বেগম খালেদা জিয়ারে তারা জেলখানায় মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। সেটা দেখা গেছে যে বেডে শুয়ে তাকে হসপিটালে আসতে হয়েছে। আর তার নেত্রী পালাইলো কেন? তার নেত্রী যদি সাহস থাকতো তাহলে জেলে যাইতো। এর আগেও তো সে 111-এর সময় ওই সরকারের সাথে মুচলেকা দিয়ে বিদেশে পালায় গেছিল। বেগম খালেদা জিয়ার সেই সময় সেই ভূমিকার কারণে আবার সে ফিরে আসতে পারছে। বেগম খালেদা জিয়া সব তাকে ফিরে আসতে দিতে হবে, নাহলে তো সেও আসতে পারতো না। তাই কাজেই সাহসের কথা তাদের মুখে মানায় না। আমরা যেমনি পাকিস্তান ওই সময় আমরা দেখছি 25শে মার্চে আওয়ামী লীগ কই ছিল? 25শে মার্চে কোথায় ছিল? আজকে বিএনপি জন্ম হইল কেন? জিয়া রহমানের আবির্ভাব হইল কেন? জিয়া রহমান তো 25শে মার্চে যখন আওয়ামী লীগ পালায় গেল তখনই তো জিয়া রহমান সাহসিকতা শেষের সময় সে প্রথমে রিভোল্ট করলো, তারপর স্বাধীনতার ঘোষণা দিল। আজকে তারপরে আবার যখন এই 75-এ যখন এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, গণতন্ত্র স্বাধীনতা যখন নস্যাৎ হয়ে যাচ্ছিল, এই দেশের সেপাহী জনতা ঐক্যবদ্ধ জিয়া রহমানকে আইনা যখন রাষ্ট্র ক্ষমতা দিল, তখন তো আবার তারা যে তলাবিহীন ঝুরি করে ফেলছিল, দুর্ভিক্ষ নিয়ে আসছিল, মানুষ না খেয়ে মারা গেছে, মানুষ পতিতার জন্য লাইসেন্স বৃত্তি নিছে, সেই সমস্ত জায়গা থেকে এই বিএনপির নেতা এই জিয়া রহমান দেশকে রক্ষা করছে। তা কাজে আজকেও দেশের যে অবস্থা, দেশের যে সংকট, প্রতিটা সংকট সংগ্রামে বিএনপি নেতা কর্মীরা শত কিছুর পরও মাঠে ছিল। ওই যে বলে না, ওই সময় কি করছে তারা? বেগম খালেদা জিয়ার উপর মরিচের গুঁড়া মিলাই দিছে। আজকে যে অনেক সাবেক মন্ত্রীরা এখন বড় বড় কথা বলে, এখন কই তারা? ওই সময় তো খুঁজছে বিএনপি কই। আরে ভাই, পুলিশ ছাড়া আসো না তুমি। আমরা তো ওই সময় বলছি পুলিশ, র্যাব, সেনাবাহিনী ছাড়া আসো। আমরা কি সশস্ত্র দল যে আমরা অস্ত্র নিয়ে তার সাথে যুদ্ধ করতে যাব? তারপর তো আমাদের কত শহীদ হয়েছে। আসবো আপনার কাছে। অধ্যাপক সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, আল জাজিরা এই আজকের যে বেগম খালেদা জিয়ার ফিরে আসা, এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এসছে। আল জাজিরা যে রিপোর্টটি করেছে সেখানে তারা বলেছে যে এই বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসার কারণে দ্রুত নির্বাচন দিতে এই অন্তর্বর্তী সরকারের উপর একটা চাপ তৈরি হবে। আপনার কাছে তাই মনে হচ্ছে? দেখুন, আমি তো একটু আগে বলেছি, এর আগের বার বলেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে আমরা দৃশ্যত এই সরকারের কাছে বিএনপির কিছু ইস্যুকে কেন্দ্র করে, যেমন ধরেন নির্বাচনী একটা রোডম্যাপ, তারপরে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনের পথে যাওয়া, তারপরে আমাদের সংবিধানের ক্ষেত্রে আমাদের কিছু মৌলিক প্রশ্নে বিএনপির ভিন্নমত,
এগুলো নিয়ে দৃশ্যত অনেকেই বলতে চান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির ক্রমশ একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার এই দেশে ফিরে আসা, এটি এই সরকারের কাছে আমাদের দৃশ্যত যে সমস্ত বিষয়গুলো নিয়ে একটু দূরত্ব আছে, আমার মনে হয় সেগুলো বুঝবে। আরেকটা হলো যে বেগম খালেদা জিয়ার এই দেশে ফিরে আসা, আপনি দেখেন যে নির্বাচনকে কেন্দ্র করে এই যে বাংলাদেশের এখন রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকে এনসিপি তারা কতগুলো কথা বলেছেন যে নির্বাচন হবে না, কতগুলো সংস্কারের। আপনি এই কথাটা তখনই বলতে পারবেন যখন রাজনীতির মাঠে আপনি সেই শক্তি সামর্থ্যটা আপনি রাজনৈতিকভাবে আপনি প্রদর্শন করতে পারবেন। আজকে যদি আপনি দেখেন এই যে বিএনপি, আমরা একটু আগে বলেছি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি বিএনপিকে সংগঠিত করবে, রাজনৈতিকভাবে সংগঠিত করবে এবং সরকারের উপর বিএনপি আরও পরিকল্পিতভাবে এই নির্বাচন বলেন, তারপরে তাদের সংস্কার ইস্যুতে যে সমস্ত পার্থক্যগুলো আছে সেইগুলোতে বিএনপি তাদের নিজেদের দলীয় এজেন্ডা নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আরও বেশিভাবে সফল হবে এবং সেটি এই নির্বাচন ত্বরান্বিত করা সহ অন্যান্য অনেক ব্যাপারেই বিএনপির যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রেও সরকার ইতিবাচক সিদ্ধান্ত হয়তো নিতে পারে, আমার এটি ধারণা। আর আরেকটা জিনিস যেটা আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে এবং এই গণ অভ্যুত্থানটা কারো ব্যক্তি বিশেষের না। আমরা যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের কথা বলছি, সেখানে আমার পাশে যিনি বসে আছেন তারাও দাবি করছেন যে তাদের দলের একটা বড় একটা যে যারা শাহাদাত বরণ করেছে তাদের মধ্যে একটা বড় অংশ তাদের দলের নেতাকর্মী, ফলে তাদেরও তো এটা একটা অংশগ্রহণ ছিল। ফলে আমরা দেখেছি যে এই 5 আগস্টের পর আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু তাদের নিয়োগকর্তা হিসাবে আমাদের দেশের বিশেষ করে তরুণ প্রজন্মকে করেছেন, যারা এখন নিজেদেরকে রাজনৈতিক দলের ব্যানারে আবদ্ধ করেছেন, তাদেরকে বলেছিলেন। কিন্তু সময়ের যখন আপনার আস্তে আস্তে যাবে, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তারও অবস্থান এরকমই হবে যে তিনি এই দেশের মানুষ তার নিয়োগকর্তা, তরুণরা কেবল তার নিয়োগকর্তা না, এই অবস্থান থেকে এখানেও একটা পরিবর্তন হবে। সব মিলিয়ে আমি যেটি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে গ্রহণযোগ্যতা, সব মিলিয়ে তিনি নির্বাচনটাকে প্রলম্বিত করে তার ইমেজকে কোনোভাবেই টার্নিস্ট করবেন না। তিনি গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন এবং অন্য সংস্কার যেগুলো করার প্রয়োজন সেইগুলো করে তিনি একটা নির্বাচনের পথেই যাবেন এবং বাংলাদেশ একটা যথোপযুক্ত সময়ের মধ্যেই একটা নির্বাচনী, আমরা বলবো যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনার কাছে যেটা জানতে চাইব, অনেকেই প্রশ্ন করছেন, আজকে অনেকে জানতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া দেশে ফিরলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন? এটা তো আমরা জানি যে যেরকম বললাম যে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে, ঠিক একইভাবে তারেক রহমানকেও হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। কারণ যে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, কারণ জানে যে বাংলাদেশটা দাঁড়াবে তখনই যদি জাতীয়তাবাদী শক্তির নেতা যদি ঠিক থাকে। সেই কারণে কিন্তু খালেদা জিয়াকে শেষ করার চেষ্টা করা হয়েছে এবং তারেক রহমানকেও তাই আমরা স্বাভাবিকভাবেই, অবশ্যই তারেক রহমান তো আমাদের দলের নেতাই আছেন, উনি সবসময় প্রতিনিয়তই আমাদের কাজে কর্মে সব কিছুতেই আছেন, নেতৃত্বে আছেন। এখন যে কোনো সময় তিনি দেশে ফিরে আসবেন, এবং আমরা যেটা চাই যে এই সরকার যত দ্রুত একটা নির্বাচনী পরিবেশ এদিকে যাবে ততই দেশটা স্থিতিশীল হবে। এবং এখনও কিন্তু কোনোভাবেই দেশটা স্থিতিশীল না। আজকে এখনও সব রকম ষড়যন্ত্র চলতেছে। আজকে সীমান্তের ওই পারে বসে সেই পরাজিত ফ্যাসিবাদ বলতেছে যে এখনও সে নাকি ইলেক্টেড প্রধানমন্ত্রী, এখনও সে দাবি করতেছে। তারপরে বলতেছে যে আমি কাছাকাছি আছি, যে কোনো দিন চলে আসবো। কাজে এই যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রকে ভেদ করার জন্য আমরা যেটা বলবো যে আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার মূলত তার এত কাজ না যে ওই আজকে রাখাইনদের কী করতে হবে, ওইখানে করিডোর দিতে হবে কিনা। তার কাজ হলো একটা নির্বাচিত সরকারের কাছে একটা দায়িত্ব অর্পণ করা, এবং সেটার জন্য যতটুকু সাংবিধানিক সংস্কার করা দরকার, যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে
সেটার জন্য কি করলে অন্তত সে ফ্যাসিস্ট হইতে পারবে না, সেই সংস্কার করে সে একটা নির্বাচন দিয়ে দেখ, তাহলে অন্তত ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার আসলে দেশের সব কিছু সমস্যার সমাধান করতে পারবে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, একদম শেষ মন্তব্য জানতে চাইব। আমারও যে কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন যারা গত 15 বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, আজকে 30-35 বছরের যে তরুণ যুবক নিজে একবার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, তারাও কিন্তু একটা ইলেকশনের জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে আমরা এটাও চাই যে ওনারাও যেটা বলছেন যে একটা নির্বাচনের জন্য একটা ইনক্লুসিভ বা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিন্তু আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে কিছু মৌলিক সংস্কার দরকার। এই সংস্কারগুলো করে একটা নির্বাচনী পরিবেশের দিকে যদি দেশ যায়, তাহলে মানুষের মনের মধ্যে এই সরকারের মানে কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন কি হবে, এইগুলো নিয়ে যে সংশয় যেগুলো আছে সেইগুলোর অবসান ঘটবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু আমরা একটা কথা শুনেছিলাম যে জুন মাসের পর মানে অর্থাৎ জুলাইয়ের দিকে একটা নির্বাচনী রোডম্যাপের কথা তারা বলবেন। আমরা প্রত্যাশা করছি যে এই নির্বাচনী রোডম্যাপটার কথা যদি সরকারের পক্ষ থেকে আসে বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসে, তাহলে রাজনীতিতে এই যে মানে পারস্পরিক সন্দেহ ও বিশ্বাস যেগুলো আছে এগুলো দূরীভূত হবে। এবং আমরা চাই যে সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকারটি কোনোভাবে বিতর্কিত না হোক, গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড কোনোভাবে বাধাগ্রস্ত না হোক। ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টিভি সামনে।